এবং আমাদেরকে উনি বলেছে যে আমাদেরকে বলছে যে আমরা ওনার কাজে যদি সহযোগিতা করি তাহলে আমাদেরকে 100 কোটি টাকা বিনা সুদে বিনা জামানতে আমাদেরকে দিবে। সে তার উপকারটা হলো সেটা, আমরা যদি তার উপকার করি। আর সে সাথে বলছে যে আপনারা যদি আমার সেই কাজটা উপকৃত করে দিতে পারেন বা মুক্ত করে দিতে পারেন ইনশাল্লাহ সংগ্রাম করে, তাহলে আপনাদেরকে আরেকটা বাজেট আমি দিব। সেটা হলো আপনাদের জন্য আরো 100 কোটি টাকা আমি এমনিতে বিনা মানে কোনো এমনিতে আমাদের পারিশ্রমিক হিসাবে দিয়ে দিবে। আজকে সে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে অত্যন্ত ভাবে কাছের হয়ে আপন হয়ে আমাদেরকে কাছে নিচে নিয়ে সেই সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি এবং কি আমরা শান্তিপূর্ণ ভাবে চালিয়েছি। চালিয়ে যাওয়ার পর উনি একটি হরতাল ডাকে। সেই হরতালে আমরা বলেছি যে স্যার আমরা সেই হরতালে কেন যাব? হরতাল তো আমাদের করা কোনো প্রয়োজন নাই, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সরকার আমাদের আপনার এই ন্যায্য দাবিগুলো অবশ্যই মেনে নিবে এবং যে আশ্বাস দিতেছে মেনে নিবে। আমরা সচিবালয়ে গেলাম, বিভিন্ন দল মতদের কাছে আমরা অভিযোগ নিলাম, মানে মতামত নিলাম। নেওয়ার পরে তারা সকলেই বলতে যে ঠিক আছে, ওনার এই যে দাবিটা সত্য দাবি, আপনারা রাস্তায় আন্দোলন করানো লাগবে না, ইনশাল্লাহ আপনাদের দাবি মেনে নিবে। তো আমরা সেই কথা শুনে সকলের মতামতে কাজ করলাম, আন্দোলন চালিয়ে গেলাম। ওই প্রেস ক্লাবে আমরা আপনার মশার কামড়কে রোদ্রে পুড়লাম, অনাহারে অনাসারে দিন কাটাচ্ছি, রাত্র কাটাচ্ছি। উনি আর বিনিয়োগে আমাদেরকে কোনো কিছু দেয় নাই। একটা মানে আমরা যে অসুস্থ ছিলাম আমাদেরকে চিকিৎসা পর্যন্ত বলছে চিকিৎসার টাকা উনি দিবে এবং আমাদের চিকিৎসা চালিয়ে নিবে। আমাদের অনেক ভাই বোন এখনো অসুস্থ আছে, কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত আছে, কেউ বিভিন্ন রোগে অনেক আক্রান্ত আছে, শুধু এই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। যাই হোক, উনি এত মিষ্টি কথা বলিয়ে তারপর আমাদের সাথে এখন উনি আমরা যখন 20 তারিখে কত তারিখ ছিল, 20 তারিখে 23 তারিখে আমরা যখন উপদেষ্টা কার্যালয়ে গেলাম স্মারকলিপি নিয়ে, তখন সেই 23 তারিখে আসার পরে আমাদের সাথে ওই যে চুক্তিনামা নিয়ে একটি কথা, উনি চুক্তিটা আরেকটা ডাবল চুক্তি করে দিবে সেই কথা নিয়ে ওনার বসার কথা ছিল, পরে উনি বসা নাই এবং যে আমাদেরকে আরো উল্টা বলতেছে আমরা নাকি ওনার আন্দোলনে ছিলাম না, আমরা নাকি ওনার আন্দোলন করি নাই। আর উনি আমাদেরকে এখন বলতেছে আমরা নাকি সন্ত্রাস। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন 9 আগস্ট থেকে আমরা এই প্রেস ক্লাবের মাটিতে আছি। যদি আমরা আপনাদের কোনো ভিডিওতে না থাকি তাহলে আপনারা আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। আর যদি আপনাদের কোনো ভিডিওতে এই রহিম সাহেবের আন্দোলন আমরা দেখে থাকি তাহলে আমাদের ন্যায্য দাবি নিয়ে আপনারা দাঁড়াবেন ইনশাল্লাহ। সকল সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি বিনীতভাবে, আমাদের একটি ভিডিও আপনারা কাটবেন না প্লিজ। ভাই ও বোনেরা, আপনারা আমাদের ভিডিও তুলে তুলবেন, কেননা সেই রহিম সাহেব এখন আমাদেরকে বারবার হুমকি দিচ্ছে আমরা নাকি সন্ত্রাস, আমরা নাকি বেশিবাদ, আমরা নাকি দুর্নীতিবাজ। আমরা যদি দুর্নীতিবাজ হয়ে থাকি আপনারা সেই ভিডিওর প্রমাণে আমাদেরকে প্রমাণিত করে দিবেন। আমরা সেই সংগ্রামে ছিলাম, আমরা সেই সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে, ধন্যবাদ আমাদের নেতা কর্মীদেরকে। সেই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কাসিম একটা, আমাদের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক। আমরা সাধারণ বস্তিবাসী, আমাদেরকে গ্রাম এলাকা থেকে ডাকা হয়েছে, আমরা ওনার চাকরি ছাড়া দিয়েছি। আমরা সাধারণ মানুষ বলে কি এখন আমরা হয়রানি করার কারণ কি? আমরা প্রত্যেকে ঘরের কাছে জবাবদিহি করতে হয়, মানুষের কাছে জবাবদিহি করতে হয়। আমাদের অপরাধ কি? আপনাদের কাছে আমরা দাবি আমাদের অপরাধ উনি বলে দিত, আমাদের পাওনা আমাদেরকে বুঝাই দিত। যদি না দেয় তাহলে সরকারের কাছে আমরা দাবি, আমরা গরিব বলেছি, আমরা কোনো মতামতের কোনো দাম নাই, আমাদেরকে সবাই ব্যবহার করছে। এখন সেই ব্যবহার শেষ হয়ে গেছে বলে আমরা কোনো দাম নাই। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আনিয়ে হয়রানি করার কারণ কি? আমাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরানোর কারণ কি? এই দাবি আমরা চাই আপনাদের কাছে জানতে চাই। আমাদের পাওনা, আমাদের ন্যায্য মূল্য আমাদেরকে ফিরিয়ে দেব, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আর কোনো সময় দিতে ইচ্ছুক না, আমরা আর কেন ডাকতে আসতে ইচ্ছুক না। আমাদের কাছে বলা হয়েছে আমাদের তারিখ সমিতিতে আমাদেরকে ঋণের কথা বলা হয় নাই, এখন কেন ঋণের কথা বলা হোক? আমাদের দেশে কি ঋণ নাই? আমরা কি ঋণ করতে জানি না? তাহলে কেন আমাদেরকে এরকম করা হয়েছে? আমাদের এই দাবি আপনাদের কাছে বলা হলো, আপনারা সবার কাছে পৌঁছায় দিবেন আমাদের দাবি। জি, আমরা প্রতারণার শিকার
টাকা সরকার কি হয়েছে, আমাদেরকে উনি যে বারবার টাকা হরতাল হয়েছে। দিয়েছে, রহিম স্যার, উনি যে হরতাল দিয়েছে, হরতালের বিপক্ষে যাওয়াতে এখন আমাদের সাথে বিদ্রোহ করে। আমার উনি যে হরতাল দিয়েছিল, আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, উনি যে হরতাল দিয়েছে, আমাদের ভুল ছিল, আমরা ওনার হরতাল সমর্থন করি নাই। আব্দুর রহিম দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে হরতাল দিয়েছিল। এই আমাদের আন্দোলনের বিষয়। আমরা বলছি হরতাল সমর্থনযোগ্য না, কারণ সরকারের কাছে আমাদের কথা হয়েছে, সরকার এমনি বলেছে আমাদের পাওনা আমাদেরকে বুঝিয়ে দিবে। আমরা হরতালের বিপক্ষে, আমাদের ভাই সহ, হেলাল ভাই সহ আমরা হরতালের বিপক্ষে ছিলাম। এই জন্য উনি আমাদেরকে এখন, উনি বলছে আমরা হরতাল ওনার সাথে করি নাই দেখা এখন উনি আমাদেরকে বাদ দিতে চাচ্ছে। আমরা ওনার বিরুদ্ধে তীব্র আন্দোলন করব। উনি আমাদের সাথে কোনো প্রতারণার আশ্রয় নিলে উনি এই যে দিকে আসো। এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বস্তির নুরজান আপা, কেন্দ্রীয় কমিটি সহসভাপতি সম্পাদক। আমাদের টাকা দিয়ে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমার একটা কথা শুনে আমি একটা কথা না দিতে হবে, দিতে হবে। আমাদের টাকা, আমাদের টাকা। আমি 15 বছর ধরে এই রহিমের পিছিয়ে হেস কালাবে 6 দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছি 15 বছর। আমার আন্দোলন, আমি একটা শহীদ পরিবারের সন্তান। আমি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করিয়া আমি শেখ হাসিনার কান্দাইছি এই রহিমের কারণে। আজকে এই গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো 15 বছর ধরে আন্দোলন করতেছি, কিছুই পা নাই। আমরা সিঁড়ি করার জন্য আমরা কি হাইরা এই রালিং দিয়া আতিকে রালিং আতিকের দায়রা হে সিটি কর্পোরেশনের দায়রা হেরাম বেইজ্জতি করছি এই রহিমের টেয়ার লাগিয়া। তাও আতিকে আমার কথা শুনে নাই, এর ব্যানারে টাঙ্গাইছি গলত ফাঁসি দিয়া, তাও হেরো আতিকে আমার কথা মানে নাই। এই গরিব মানুষগুলো লয়া এই 2 মাস পরে ফেসকালে হয়ে রয়েছি। আমার এই গরিব মানুষের দেখাইয়া আজকে কত টাকা সরকার হেরে দিতে বাধ্য হয়েছে, আর সেই টাকাটা দিবার গেল হেরা বাধ্য হেরা। আজকে সেই গরিব মানুষগুলারে সন্তান বলে, কিসের রাজনীতি করে, কিসের লোক। এটি আজকে জাতিসংঘ আজকে বলতে চাই যে গরিবের লাগে যদি আহংকার চলে ধ্বংস করে লাগছে, তো মানুষ না, মানুষ বলে পরিচয় জানতো না। একটা জঘন্য লোক, একটা খারাপ লোক বাংলাদেশে তৈরি হয়েছে, ভালো লোক না। আজকে গরিব অসহায় মানুষের আজকে রাস্তা নামাই গেছে, নামাই হেরা সবকিছু ফয়সালা করছে, কইরা হেরা মানুষকে ঘর থেকে রাস্তা বাইর করে দিচ্ছে। কিসের রাজনীতি করে, কিসব গরিবের দয়া করে, গরিবের কাছে হেরা মানুষ বলে পরিচয় জানতো না। হ্যাঁ, আমার গরিব দিনে 2 মাস পরে ফেসকালে হয়ে রয়েছে। আমার একটা সারা বিশ্বের কাছে আমার একটা আবদার, এই গরিব মানুষরা 2 মাস পরে নিজের টাকা ভাঙা আমি নিজেই 50,000 টাকা রাস্তা খরচ করে গেছি 2 মাসে। আর এই গরিব মানুষরা কত টাকা খরচ করছে এটা কোন কিরাম নাই। আজকে ন্যায় মতে আজকে সিঁড়ি কর্পোরেশনের যে টাকাটা, এরা সে গরিব মানুষ, এরা যে টাকাটা পা, এই টাকাটা জন্য আল্লাহর রাস্তা জানি দেশবাসী ভাইয়েরা সাংবাদিক লোকের কাছে আমার একটা আবদার, যে গরিবের টাকাটা জানি সুন্দরভাবে জানি গরিবরা জানি হস্তান্তর করে, এই গরিবের জানি পা। আমরা আজকে বাসন টাকা প্রজেক্টের ব্যাপারে আজকে যে একটা ইতিহাস খুলছে, আজকে সেই বাসন প্রজেক্টের ইতিহাসের ভিতরে তখন আমি যাই দেখি মন্ত্রণালয় কাগজ করতে, আমি যাইয়া দেখি 2 জনকে গেছি, যাই দেখি যেটা সাক্ষাৎ হারে বাদ করে গেছে এই দুর্নীতির কারণে। এই দুর্নীতি ব্যবসা লাগে হারে বাদ করে গেছে। আপনাদের কত লক্ষ টাকা গেছে বাসা থেকে? আমরা হ্যাঁ ওখানে আমরা সন্ত্রাস করে বিদায় করে দিছে। আমরা সন্ত্রাস, আমরা হ্যাঁ দিতে, আমরা ঘুরতে, আমরা হ্যাঁ চিনে না। যে আমার একটা কথা, আমি হের কারণে আমার 35 লক্ষ টাকা আমার ব্যাংকে জমা, আমার ব্যালারে আমি এই ব্যালার পাই নাই, খালি শুধু রহিমের লেগিয়া। রহিমের ভিতরে যদি না থাকতাম বেশি আমার ব্যালাটা আমার আমি লিখে নেতা কর্মীরা আমি যাই নাই, আমি ন্যায়ের হত্যা ছিলাম। আর আজকে এই রহিমে করে সন্তান মিলে আজকে আমরা করাই আমরা চিনেই না। আমরা চাই আমরা আমরা পাওনা জিনিসটা আমরা দেশবাসী সাংবাদিক ভাইদের কাছে আমরা সঠিক এই গরিব গরিব মানুষের পাওনা না। আর আমরা এই জানাচ্ছি আমরা জানি বুঝতে পাই এই জিনিসটা লাগে আমরা আজকে হেরা আবার সম্মেলনে দাঁড়াইছি। আমরা
200 কোটি টাকা আমরা রহিমের কাছে স্টাফের মারফত আমরা এই টাকা বয়ে হেরে আমরা একটা সই করাইছিলাম একটা কাগজে। এই প্রতিবাদ সভা যদি আপনাদের যে দাবিগুলো যদি না মাইনে না হয় পরবর্তী কর্মসূচি আমরা কর্মসূচি আন্দোলনে যাবো। আমরা সই করে বাচ্চারা আন্দোলন করতে জানি না। দেশ স্বাধীন আমার বাচ্চারা করছে, আমার স্বাধীন নেমে উঠবো, আমরা আবার স্বাধীন করবো সবারটাকে। আসি তো আমরা তো দেওয়া লাগে না, আমরা কষ্ট। আপনারা নাকি রহিম সাহেবের সাথে মারার মানে কোনো টাকা চুক্তি করে তাদের সাথে আপনারা কাজ করতেন, সেই কথাটা না 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 বাবা, আল্লাহ আছে, মিথ্যা পছন্দ করি না, আমি মিথ্যা কথা না। আমরা আমার যেটা কথা বাসাটা পদ্ধতির ভিতরে আমরা বাসার টাকার গরিব অসহায় মানুষের টাকা, আমরা বাসার টাকার ভিতরে গরিব অসহায় মানুষের টাকা আর রহিমের কয় টাকা আমরা গরিবের টাকা। হ্যাঁ, এই জায়গায় রাজনীতি করবার লেগে ছিল তখন লোন সরকার আওয়ামী লীগ সরকার তো আসছে, হ্যাঁ একটা করে পঞ্চায়েতে বাইক বেড়ে দিচ্ছে আমাদের গরিবের সম্মত থেকে। মালিক আমি 35 লক্ষ টাকা আমার ব্যাংকের খাতা জমা, এই রহিমের মাথা আমার 35 লক্ষ টাকা জমা। এই টাকার কারণে কাজটা ফেস কানারে 2 মাস ধরে হয়ে রয়েছি এই গরিব মানুষের রেহেরা আমরা টাকাটা উদ্ধার করবার লেগে এখন উদ্ধার হয়ে হ্যাঁ আমরা নাচিতে নামাই। এখন আপনারা বস্তিবাসীরা ওনার বিষয়ে কি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা বস্তিবাসী বাবা আইন মতো যা ব্যবস্থা হবে আমরা এই আইন ব্যবস্থা করতে হবে। গরিব মানুষ হলে আবার রাস্তা আন্দোলন করতে হলে আমরা আন্দোলন করবো বাবা, আমরা এই আন্দোলন ছাড়বো না, আমরা আন্দোলন করে দেখছি। ঠিক আছে, এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবার ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম। আমরা বিগত প্রায় 90 দিন ধরে এই প্রেস ক্লাবে অবস্থান করেছি, রাত দিন থেকেছি। আমরা বিগত 90 দিন ধরে এই প্রেস ক্লাবে অবস্থান করেছি, রাত দিন থেকেছি রহিম সাহেবের একটা কাজের জন্য। ভদ্রলোক আমাদেরকে সরল বিশ্বাসে গ্রামবাসীকে উনি ডেকে নিয়ে এসছেন। আমরা একটা সংগঠন করি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ, আমাদের সংগঠন বাংলাদেশের সর্বত্র। সেই সংগঠনের পক্ষ থেকে উনি আমাদেরকে একদিন আমাদের এখানে একটা পথসভায় বললেন যে 30শে জুন 2025 যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনাদের জন্য আমরা একটি সুযোগ রেখেছি। কি সেই সুযোগ? উনি বললেন আপনাদের জন্য আমরা 100 কোটি টাকা অনুদান দিব, আমার আন্দোলন সার্থক করেন, আপনাদের গরিববাসীকে আমরা 100 কোটি টাকা অনুদান দিব। আমাদের গরিব মানুষরা তখন ওনার কথায় অনুপ্রাণিত হয়ে ওনার সাথে যোগাযোগ করলেন এবং উনি বিভিন্ন ভাবে তাদেরকে কনভিন্স করলেন, বুঝালেন এবং পরবর্তীতে আমাদের লোকগুলো নিজ ইচ্ছায় ওনার কাছে গেলেন। উনি তখন একটা চুক্তি করার কথা বলে পরবর্তী 2-3 দিন পরে একটা চুক্তির মতো করে একটা ওয়াদাপত্র লিখলেন এবং সেখানে বললেন যে 50 কোটি টাকা দেওয়া হবে। আমাদের গরিব হঠাৎ করে উনি বলছেন যে এই মানুষগুলোকে ওনার দরকার নাই এবং উনি যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটিকেও তিনি অগ্রাহ্য করছেন। তিনি বলছেন আমি কমিটি চিনি না। তিনি নিজে ফুটবল প্লেয়ার হয়ে, আম্পায়ার হয়ে আবার খেলোয়াড় হওয়ার চেষ্টা করছেন। আপনি কোনো মতেই এটা গ্রহণযোগ্য না, পৃথিবীর কোথাও হয় না। কমিটি হয়ে যাওয়ার পরে মালিক পক্ষ আবার কর্মচারী বা যারা ওনাকে সহযোগিতা করছে সেই পক্ষে, দুই পক্ষেই থাকে। মানুষকে এক পক্ষ ভাবে আমাদের মানে আর একজন সিনিয়র লেভেলের সাংগঠনিক ব্যক্তি আমাদের মোহাম্মদ ফরাদ হোসেনকে অপসারণ করতে চান এবং উনি কমিটিটা কক্ষিগত করতে চান এবং শ্রী মলিন চন্দ্রশীল তিনি দিনাজপুর ঠাকুরগাঁও এলাকা থেকে এসেছিলেন, উনি এখন ওনাকে পাওয়া যাচ্ছে না। কি কারণে এই ঘটনা ঘটছে এবং আমাদের একজন ম্যাডাম তার হাজবেন্ড দুলাল ওনাকে তিনি কিংবা কারা 28 তারিখ সকালে হরতালের সময় গুম করে নিয়ে যায় এবং 3 দিন পরে সম্পূর্ণ অষ্টনা উনি 15 দিনের কথা বলে এই 50 কোটি টাকা চুক্তি বা বাধাপ্রাপ্ত সই করেছিলেন, কিন্তু পরবর্তীতে এখন প্রায় 90 দিন এরপরে উনি মানুষজনকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছেন এবং আমাদের সংগঠনের অহিংস মানুষজনকে উনি বিভ্রান্ত করছেন এবং বিভিন্নভাবে উনি মানুষজনকে বিভিন্ন হুমকি দিচ্ছেন। গত কয়েকদিন আগে 23শে অক্টোবর ওনার বাসায় বিকাল 4টায়
আমাদের এই দাবি নিয়ে বৈঠক করার কথা ছিল, উনি চুক্তি সম্পাদন করবেন, কিন্তু দুঃখের বিষয় উনি সেই চুক্তি সম্পাদন না করে গড়িমসি করে আমাদেরকে উনি দাবির জন্য বসার পর্যন্ত সুযোগ দেননি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা দেশের সাথে উনি বেইমানি করছেন। আপনারা যারা আমাদের এই বক্তব্য শুনছেন তারা অবশ্যই এইটা বিভিন্ন জায়গায় জানাবেন। আব্দুর রহিম সাহেব এই কমিটির বাইরে কোনো টাকা যদি নিতে চান তাহলে চলবে না। কমিটির মাধ্যমে অনেকে ওনার মানুষের ন্যায্য টাকা পরবর্তী স্টেপে আমরা এখন ওনার এই দাবির ব্যাপারগুলোতে আমরা আমাদের বক্তব্য পেশ করব, যেন গরিব দুঃখী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। ধন্যবাদ। না, এখন কোথাও করেছে। ওনার সরে যাওয়ার প্রধানত কারণ সম্ভবত উনি টাকা যে পাবেন ক্ষতিপূরণ সেটার ব্যবস্থা উনি মোটামুটি গুছিয়ে নিয়েছেন। আমরা সেই ব্যাপারে অবগত না। আমাদের মন বলছে উনি সরকারের সাথে এই ব্যাপারে কাজ এগিয়েছেন। আমাদেরকে এখন সরিয়ে দিতে পারলে ওনার এই 50 কোটি টাকা বা 200 কোটি টাকার তহবিল উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা হয়তোবা ওনাকে দিতে নাও হতে পারে, বা অনেক অংশে কম দিয়ে উনি বের হয়ে যেতে পারবেন। উনি শুধুমাত্র ওনার টাকার দিকে লক্ষ্য রেখেছেন, উনি জনগণের দিকে মোটেও লক্ষ্য রাখেননি। এখানে একটা প্রতারণার সুযোগ হতে পারে বলে আমার মনে হচ্ছে। উনি টাকা পেয়ে গেলেন এবং জনগণকে তাদের হিসাব বুঝিয়ে না দিলে অবশ্যই তখন প্রতারণা হবে। এখন আমি একজন অ্যাডভোকেট হিসেবে বলতে পারি প্রতারণার সমস্ত আলামত এখন উপস্থিত। ধন্যবাদ।